মানে মূল বিষয় হচ্ছে মানে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমাদের যে সংশ্লিষ্টতা, এটা মূলত আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এই প্ল্যাটফর্ম থেকেই। এবং বিষয়টা এমন না যে এবারই প্রথম আমরা এই আন্দোলনের সাথে যুক্ত হলাম। আমরা সবসময় স্টুডেন্টদের মানে অধিকার কিংবা তাদের যখন তারা নিপীড়নের শিকার হয়, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সবসময় আমরা শিক্ষার্থীদের পাশে থাকি। এবং এবারে তার ব্যতিক্রম কিছু হয়নি। এবং মূলত ওরা যখন আন্দোলন শুরু করলো হাইকোর্টের রিটের পরিপ্রেক্ষিতে, তো একটা বিষয় আমরা খুব সচেতন ছিলাম যে আমরা কখনো ওদের আন্দোলনের ধরন কী হবে কিংবা কীভাবে আন্দোলন করবে সেগুলাতে আমাদের যেন কোনো ভূমিকা না থাকে। একান্ত শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষার্থীরাই নির্ধারণ করবে এই আন্দোলনটাকে কীভাবে আগাবে। যার জন্য আমরা কিন্তু কখনো আন্দোলনে আমরা আসলে কখনো যুক্ত হইনি। এটা 2018 যেমন 2024-এও তেমন। কিন্তু ওরা যখন নিপীড়নের শিকার হলো 14 তারিখ সম্ভবত, আমি ভুল না করি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং স্বভাবগতভাবেই আমরা শিক্ষক নেটওয়ার্ক থেকে মনে করলাম তাদের পাশে দাঁড়ানোর কথা। এবং সেই সব ক্ষেত্রে আমরা ওদের সাথে যোগাযোগ এবং কীভাবে ওদের পাশে থাকা যায়। তো আমরা যেমন 2018 সালেও ওদের পাশে ছিলাম, একইভাবে 2024-এও। মূলত শিক্ষক নেটওয়ার্ক মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তৈরির একটা পেছনের ঘটনা আছে। এবং এটা বেশ আগে, যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই সান্ধ্যকালীন কোর্সের প্রতিবাদে শিক্ষার্থীরা যখন নামে, তখন সেখানে অনেক শিক্ষার্থী আহত হয় এবং রাবার বুলেট দ্বারা তারা মারাত্মকভাবে জখমের শিকার হয় বেশ কিছু শিক্ষার্থী। সেইটা থেকে আসলে বিশ্ববিদ্যালয় শিক্ষকের নেটওয়ার্কের সূচনা। যদিও তখন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক ছিলাম না আমরা, এবং সেই সময় আমরা রিটও করেছিলাম। এই যে শিক্ষার্থীদেরকে যে কায়দায় গুলি করা হয় সেটা নিয়ে কিন্তু আমরা সেটার তখন মানে লয়ার ছিলেন জ্যোতির্ময় দা, তো আমরা তার মাধ্যমে আমরা একটা রিটও করেছিলাম। তো ওটাকে ঘিরে আমরা পরবর্তীতে চিন্তা করি, যেহেতু শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং জনমত প্রকাশের কিংবা মতামত প্রকাশের স্পেসটা বিশ্ববিদ্যালয়গুলোতে কমে আসতেছে। সেই সুবাদে আমাদের একটা নিজেদের প্ল্যাটফর্ম থাকা, যারা আসলে সনাতনী যে শিক্ষক রাজনীতির প্ল্যাটফর্মের বাইরে, এই যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রঙের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে একটা প্ল্যাটফর্ম, যাতে শিক্ষার্থী কিংবা শিক্ষক যে কেউ নিপীড়নের শিকার হলে কিংবা অন্য কোনো সংকটের শিকার হলে আমরা যেন তার পাশে থাকতে পারি, কিংবা আমাদের নিজেদেরও সংকট তৈরি হলে আমাদের পাশে যেন সবাই থাকতে পারে। যেহেতু আমরা এই রঙের বাইরে এসে আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করতে চাচ্ছিলাম, সেই জন্য আমরা, যেহেতু এরকম মানুষের সংখ্যা বিশ্ববিদ্যালয়গুলোতে কম ছিল, তখন বিশেষ করে ফাহমিদ ভাইয়ের উদ্যোগে, ফাহমিদুল হক আমাদের জার্নালিজমের শিক্ষক ছিলেন, অধ্যাপক, এখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী, তো মূলত তার উদ্যোগে, এবং তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু শিক্ষক ছিলেন, তা আমাদের মামুন ভাই ছিলেন, আল মামুন, তারপর নিউটন ভাইও ছিলেন। এরকম বেশ কজন উদ্যোগ নিয়ে আমরা তখন চিন্তা করলাম যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে 1973 অধ্যাদেশে যে আমরা যাই সব 4টা যে ইউনিভার্সিটি, পরে মাইদুলও যুক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, যেহেতু তখন এই মূল ধারার রাজনীতির বাইরে একটা ধারার প্রতিনিধিত্ব করা, সেটা যেহেতু সহজ ছিল না আলাদা আলাদাভাবে, তখন আমরা এই 4টা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক PUTN নামে আমরা কিন্তু যাত্রা শুরু করলাম। এটা কত সালে? এইটা 2011 আমি যদি ভুল না করি, মানে এই সালটা এক্স্যাক্টলি আমার মনে নেই। এটা সম্ভবত শাহবাগ আন্দোলনের আগে আগে। মানে ওটা দেখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সটা কবে, ওটা দেখলেই পাওয়া যাবে। তো আমার এক্স্যাক্ট বছরটা খেয়াল নেই, কিন্তু তখন আমরা এই PUTN দিয়ে শুরু করলাম। আমরা আমাদের কলাভবনের যে ইয়েটা আছে, যে লেকচার থিয়েটার, ওখানে আমরা নিজেরা মিটিংও করলাম। মিটিং করার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম। তো পরে আমরা দেখলাম যে
আসলে সংকটের ধরনটা শুধু পাবলিক ইউনিভার্সিটিতেই সীমাবদ্ধ না, সব ইউনিভার্সিটিতেই একই রকম সংকটের সূচনা হচ্ছে। বিশেষ করে মতামত প্রকাশের স্বাধীনতা কিংবা শিক্ষক শিক্ষার্থী নিপীড়ন, বিশেষ করে যারা ক্ষমতাসীন দলের শিক্ষার্থী কিংবা শিক্ষক থাকেন তাদের দ্বারা হচ্ছে অন্যরা বিভিন্ন সময় নিপীড়নের শিকার হচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও আমরা দেখলাম এরকম ঘটনাগুলো ঘটছে। এবং ওর মধ্যে দিয়ে তখন আমরা চিন্তা করলাম শুধুমাত্র এই 4টা বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ না থেকে আমরা সব বিশ্ববিদ্যালয়ের এরকম শিক্ষকদের জন্য একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা। পরবর্তীতে আমরা সমাজ 2015-16 এসে, মানে আমার এক্স্যাক্ট একই রকম, আমার সাল মনে থাকে না, তখন আমরা সিদ্ধান্ত নেই যে পাবলিকটা বাদ দিয়ে আমরা আসলে এটা ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক নামে শুরু করি। এবং আমরা বিভিন্ন সময় আমরা শিক্ষকেরা অনেক সময় অনেকভাবে আক্রান্ত হয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বারা, সরকার দ্বারা। এবং শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ক্ষেত্রে না, আমরা স্কুল কলেজের শিক্ষকদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি, আমরা বিবৃতি দিয়েছি তাদের পক্ষে, যাতে তাদের মনোবল না হারায়। এবং 2018 সালেও একই রকম ঘটনা ঘটেছিল। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যখন শহীদ মিনারে যারা কোটা সংস্কারের পক্ষে একটা মিছিল এবং সমাবেশ করছিল, তখন তাদেরকে তখনকার যে ছাত্রলীগের নেতৃবৃন্দ সমত রাব্বানী শোভন ছিল, তার সাথে মুক্তিযুদ্ধ মঞ্চের সেই বুলবুল সহ আর কিছু নেতৃবৃন্দ, তারা তাদেরকে মানে কি বলে এটাকে লাঠি সোটা নিয়ে এবং বাইরে থেকে বাস ভর্তি লোক এনে বিশেষ করে শহীদ মিনারের প্রোগ্রাম যেন করতে না পারে তার প্রস্তুতি নিচ্ছে। তো সেই মুহূর্তে ওরা আমাদের কাছে সাহায্য চাইলো যেন আমরা তাদের পাশে থাকি, নইলে ওরা ভয়ঙ্করভাবে আক্রান্ত হবে। তখন আমি, ফামিদুল হক, ফামিদ ভাই, রুশাদ ফরিদি অর্থনীতির, আমার বিভাগের আরেক শিক্ষক আব্দুল মান্নান সহ আরও বেশ কিছু শিক্ষক কিন্তু তখন আমরা শহীদ মিনারে গিয়েছিলাম। এবং ওই ঘটনাটা পরে আমরা দেখেছি পত্রিকায়, কিংবা আমরা নিজেরা কিসের শিকার হয়েছে সেটা মোটামুটি এখন সর্বজন বিদিত। তো মূলত কোটা সংস্কারের বিষয়ে আমাদের নৈতিকভাবে আমাদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থানের চাইতে ভিন্ন কিছু ছিল না। হচ্ছে যে মানে 2018 সালের যে আন্দোলনটা, কোটা সংস্কার আন্দোলনটা, সেটা মূলত ছাত্রলীগেরই একাংশ, তারাই কিন্তু নেতৃত্বে ছিল। এবং এটাকে অনেকে আবার অনেকভাবে ব্যাখ্যা দিয়েছে। এবং বিশেষ করে 2018 ওই শহীদ মিনারে আমার এই ঘটনাকে ঘিরে আমাকেও বিভিন্নভাবে বিভিন্নজন ট্যাগ করছে এবং আমাকে বোঝানোর চেষ্টা করছে, কিংবা আমাকে এমনও বলেছে যে আমি বোধহয় অন্য ঘরানার। এবং ইভেন বিশ্ববিদ্যালয়ে যারা উচ্চ পর্যায়ের পদ নিয়ে আছেন, ভিসি প্রভিসি, আমাকেও তারা ভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করছে। তো ওই আন্দোলনের একটা বৈশিষ্ট্য ছিল, ছাত্রলীগ থেকেও থ্রেট দেওয়া হতো। হ্যাঁ, আমাকে তো থ্রেট দেওয়া হয়েছে, বাসা পর্যন্ত আমার পিছে পিছে আমাকে, মানে মোট কথা আমাকে পিছু নিছিল আমার বাসা পর্যন্ত। এবং প্রতি মুহূর্তে আমাকে রাস্তায় ছবি তুলছিল আমার, যদি আমরা অন্য আরো অনেক শিক্ষক ছিলাম, কিন্তু কোন এক রহস্যময় কারণে তারা আমার পিছে পিছে বাসা পর্যন্ত আসছিল এবং পথে পথে বিভিন্ন রকম হুমকি, বারবার আমার ছবি তোলা। এবং সবাই খুব চিহ্নিত, ছাত্রলীগ এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে মঞ্চটা করা হয়েছিল তার যে নেতৃবৃন্দ। এবং শুধু তাই না, তখন আমাদের যিনি শিক্ষক ছিলেন, মুক্তিযুদ্ধ মঞ্চই, এবং এটার উদ্যোক্তা ছিলেন আমাদের যে সমাজবিজ্ঞানের যে অধ্যাপক আফম জামাল উদ্দিন। পরে এটা ভাগ হয়ে গেছে। তো উনিও কিন্তু আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। এবং শুধু তাই না, মানে প্রক্টর তখন গোলাম রাব্বানী ছিলেন। এবং যখন শহীদ মিনারে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ওদেরকে মারার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে আসছিল, এবং ওই মুহূর্তে আমরা প্রক্টরকে ফোন দেওয়ার চেষ্টা করেছিলাম, প্রক্টরের ফোন বন্ধ ছিল। কিন্তু পুরো ঘটনাটা যখন গোলাম রাব্বানী পুরো ঘটনাটা যখন শেষ হয়ে যায়, তখন আমরা যখন ফোন দিই, তখন গোলাম রাব্বানী ফোন ধরেন, প্রক্টর তখনকার অধ্যাপক গোলাম রাব্বানী।
এবং ওনাকে যখন বলি যে ছাত্রলীগ এরকম একটা তাণ্ডব এবং মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন চিহ্নিত মুখগুলা এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল, আপনারা কি করলেন? এবং তখন প্রক্টরের ওই যে একটা পিক আপ গাড়ি সেটাও তখন আসছিল, এবং ওই মুহূর্তেও ছাত্রলীগের নেতারা আমাদেরকে ঘিরে ধরে রাখছিল এবং ঘিরে ধরে খুব অশ্রাব্য গালিগালাজ করছিল। পার্টিকুলারলি শোভন এবং রাব্বানি এটা নেতৃত্বে ছিল নিশ্চিতভাবে। এবং প্রক্টর তখন ফোন ধরে আমাদেরকে বলছিল যে আমরা কেন ওখানে গেলাম, মানে শহীদ মিনারে আমরা কেন গেলাম, আমরা যে আক্রান্ত হয়েছি সেটা চাইতে তার প্রশ্ন ছিল শহীদ মিনারে আমরা কেন গেলাম, এবং আমরা আসলে উস্কে দিয়েছি শিক্ষার্থীদের, এরকম একটা অভিযোগ উনি আমাদের ফোনে করেছিলেন। তখন আমি খুবই ক্ষিপ্ত হয়ে আমি তখন ওনার সাথে কথা বন্ধ করে দিই, ফোন বন্ধ করে দিই। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে ওই দিনটা শেষ হলো। তারপরে তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গেলাম। ওই আন্দোলনের যে বৈশিষ্ট্যটা ছিল এটা আসলে মূলত ছাত্রলীগের একাংশ এটা নেতৃত্বে ছিল, এবং ভিপি নূর সে সময় ছাত্রলীগই করতো। তো ওই আন্দোলনের আমরা যে স্লোগানগুলো দেখতাম, ওই আন্দোলনের স্লোগান আমরা দেখতাম সেটা কিন্তু খুব সরকার বিরোধী অবস্থান তাদের ছিল না। তারা কিন্তু শেখ হাসিনার পোস্টার নিয়ে, শেখ হাসিনার ছবি নিয়ে, এবং তাদের স্লোগান একটা এখন আমার মনে পড়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তার মানে তারা সরকারের প্রতি তাদের দাবি দেওয়া ছিল, এবং সরকার নট নেসেসারি সরকারকে খেপিয়ে তুলে কিংবা সরকারের সাথে তাদের যে একটা বিরোধিতার সম্পর্ক সেটা গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার বিরোধিতা, এবং তারা ওদের আলোচনায় বলার চেষ্টাও করতে যে এটা কোনো সরকার বিরোধী আন্দোলন না, এটা স্রেফ কোটা সংস্কার আন্দোলন। সেখান থেকে এই আন্দোলনের চরিত্রের কিন্তু ভিন্নতা আছে, এবং বিশেষ করে তারা যেটা বলেছে যে সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। তার মানে একটা বড় ধরনের পরিবর্তন, যে কোনো ব্যক্তিকে ঘিরে কিংবা কোনো ব্যক্তি বন্দনায় না গিয়ে তারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, এটা দিয়ে কিন্তু আন্দোলনের সূত্রপাত হয়, বিশেষ করে হাইকোর্টের রিটের পরে জুন মাসের শুরুতেই। এবং এই আন্দোলনের বিশেষ করে জুলাইতে যে বঙ্গভবনে তারা স্মারকলিপি দিয়ে আসে, তারপরে সম্ভবত 15 তারিখে, মানে আমরা 14 তারিখ পর্যন্ত তো আমরা কম বেশি দেখেছি কি অবস্থা। একটা বিষয় হচ্ছে যে এটা খুব জরুরি একটা বিষয় ছিল, যে বিশেষ করে হাইকোর্টের রিটটাই যে করা হলো, এটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা উদ্দেশ্যমূলক। আসলে রিটটা তো করা উচিত ছিল যিনি এই সিদ্ধান্তটা সমস্ত কোটা বাতিল করেছিলেন, রিটটা যিনি এই সিদ্ধান্তটা দিয়েছিলেন ওনার বিরুদ্ধে আসলে রিটটা করা উচিত ছিল। কেননা আমাদের যে কনস্টিটিউশনে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা আছে, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটার ব্যবস্থাটা রাখার কিন্তু আমাদের একটা বন্দোবস্ত আছে, কিন্তু সেই বন্দোবস্তকে তোয়াক্কা না করে বিরক্ত হয়ে কোট আনকোট যিনি এটা বাদ করেছেন তখনকার প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছেন বিরক্ত হয়ে উনি সকল কোটা বাদ দিয়ে দিয়েছিলেন, যেটা আসলে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তার মানে যদি কেউ রিট করে থাকে তাহলে রিটটা আসলে কার বিরুদ্ধে করা উচিত, যিনি আসলে সকল কোটা হচ্ছে বাতিল করে দিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা না করে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা, এবং বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে আমরা নতুন কিছু বিষয় আমরা দেখছিলাম, বিশেষ করে এই যে রেল ট্রানজিটের বিষয়ে, পোর্টের বিষয়ে আলোচনায় ছিল। তো এটা অনেকেরই মনে হতে পারে যে ওইখান থেকে সবার মনোযোগটা এড়ানোর জন্য হচ্ছে তখন এই কোটা সংস্কারের এটাতে তারা, মানে আওয়ামী লীগ স্বভাবগতভাবে যেভাবে এগুলাকে দমন করে থাকে সেই দমনে কিন্তু যায়নি। এবং উপরন্তু এটাও মানতে হবে যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ ছিল এটা কিন্তু পার্টি স্পেসিফিক ছিল না, এবং সকল ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা কিন্তু উপস্থিতি ছিল, এবং ছাত্রলীগের ছেলেমেয়েরাও কিন্তু চেয়েছে এই কোটা সংস্কারটা নিশ্চিত করতে, বিশেষ করে হাইকোর্টের এই রিটের পরে। তার মানে এখানে কিন্তু তাদের একটা কমন স্বার্থ ছিল এই 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 সরকারি চাকরিকে ঘিরে। পরে প্রাইভেট ইউনিভার্সিটি তখন কিন্তু অতটা গুরুত্বপূর্ণ ছিল না, মানে কিংবা এটা এই ইস্যুটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা বিসিএস নিয়ে খুব যে ভাবনা তাদের সেরকমটা না। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যে বিশেষ করে
15 তারিখে যখন আক্রমণ হলো, বাইরে থেকে লোক ভাড়া করে এনে এবং আওয়ামী লীগের বিশেষ করে দক্ষিণ এবং উত্তর অঞ্চলের যে তাদেরকে বা আমি মানে ডিপার্টমেন্ট থেকে ফিরছিলাম, বিশেষ করে 3টা সাড়ে 3টার দিকেই তো এই আক্রমণটা হলো, যখন ওরা মিছিল করছিল। তো তখন আমি দেখলাম বাস ভর্তি অনেক লোকজনকে নিয়ে আসছে এবং তারা বাস থেকে নামছে, হাতের মধ্যে বিভিন্ন রকমের লাঠি সোঁটা, তারপর আক্রমণ করা শুরু করলো। তো ওই আক্রমণটা এতদিন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন কিন্তু পুরো মাত্রায় শান্তিপূর্ণ ছিল এবং এই 1 তারিখ থেকে শুরু হওয়া ওদের যে আন্দোলনের কোথাও কোনো রকম মানে ভাঙচুর কিংবা একটা ইট কিন্তু তারা ছড়েনি। পুরো মাত্রায় একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কারণ শান্তিপূর্ণ হওয়ার কারণেও কিন্তু এটার আবেদনটাও অনেক বেশি ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে অনেকভাবে চেষ্টা করে ওদেরকে ওই ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়া যায়নি। কিন্তু 15 তারিখে এই ঘটনার পরে এটা কিন্তু আত্মসম্মানে আঘাত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মসম্মানে কিন্তু একটা বড় ধরনের আঘাত ছিল। এমনকি যারা ছাত্রলীগ করতো তাদের অনেকেও কিন্তু এই বিষয়টাকে সহজে গ্রহণ করতে পারেনি। বিশেষ করে আমাকে ছাত্রলীগের হলের এক নেতা বলছিল, ইনফ্যাক্ট ওই ঘটনার পরপরই সে হচ্ছে তার পদ থেকে ইস্তফা দিছে। এরকম একজন আমাকে বলছিল যে স্যার এটা মেনে নেওয়া যায় না, সব কিছু ঠিক আছে কিন্তু বাইরের কেউ এসে আমার সহপাঠীকে মারবে এভাবে, এটা কিন্তু মানা যায় না। এবং এই যে আত্মসম্মানে আঘাত, এটা কিন্তু পুরো আন্দোলনটাকে একদম ভিন্ন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেল এবং তার ফলশ্রুতিতে যেটা হয়েছে যে সরকারের পক্ষ থেকেও এবং বিশেষ করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি এবং তথ্যমন্ত্রী সহ আরও কারো যে বক্তব্য, এবং বিশেষ করে ওই রাজাকার স্লোগান, হ্যাঁ স্লোগানের, ইনফ্যাক্ট ওই স্লোগানটা যখন আসছে, স্টুডেন্টরা যখন এই স্লোগান দিয়ে, যদিও এই স্লোগানটা আংশিকভাবে ব্যবহৃত হয়েছে কোথাও এবং এই রাজাকার শব্দটাকে ধরেই কিন্তু তারা আসলে এই আক্রমণের ক্ষেত্রটা প্রস্তুত করছে। এবং যখন স্লোগান এটা আসলো তখন কিন্তু আমি আমার এক সহকর্মীকে বলতেছিলাম যে এইটাকে ওরা এখন ব্যবহার করবে, তার মানে এটা খুব অনুমেয় ছিল যে পরের দিন তাদের উপর ভয়ানক আঘাত হবে। এবং ঠিক আমরা কিন্তু দেখলাম যে এটাকে ঘিরেই কিন্তু তারা, এবং কোনো ওই যে কি যেন ছিল তথ্য প্রযুক্তি মন্ত্রী, তার যে ফেসবুক স্ট্যাটাস যে এই বাংলায় রাজাকারের ঠাঁই নাই, এরকম একটা ফেসবুক স্ট্যাটাস ছিল এবং অনেকে এটা শেয়ার করছিল। তার সাথে এক ছাত্রলীগই যথেষ্ট, হ্যাঁ, এটা দমন করার জন্য। এবং যেই ধরনের মারদাঙ্গা যে বক্তব্যগুলো, সেটা পুরো পরিস্থিতিটাকে ভিন্ন জায়গায় নিয়ে যায়। এবং ঠিক একইভাবে আমরা সম্ভবত, এটা শুক্রবার ছিল তাই না, 18 তারিখ, বিশেষ করে ওই দিন তো ব্যাপক পরিমাণ মানুষজন গুলি করা হয়, হত্যা করা হয়। এবং ওর মধ্য দিয়ে আমরা যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কিন্তু ভাবছিলাম যে আসলে আমাদের এই মুহূর্তে কি করা উচিত, কি করা যায়, কেননা শিক্ষার্থীরা আক্রান্ত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সবসময় আমরা আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াই।